সেখানে জটলা রয়েছে, ভিড় রয়েছে, সেই সমস্ত ভিড় এখানে পুলিশ কর্মীরা সরিয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সেই ভিড়কে কোনোভাবেই যাতে তারা এই মুখ হতে না পারেন সেই বিষয়টা দেখছেন। এবং এখানে যারা মানুষজন রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে এখানে 144 ধারা, যেটা পুরাতন 144 ধারা আইপিসি অনুযায়ী তা জারি করা হয়েছে এবং সেই ধারা মোতাবেক এখানে এই মুহূর্তে কোনো জমায়েত করতে দেওয়া হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম ওখানে কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, এখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এইটা পার্থ, আমি তোমার থেকে জানতে চাইছি, দুটো বাড়িকে ভাঙা হবে, সেটা কি একসঙ্গে হচ্ছে নাকি এক এক করে করা হচ্ছে? দেখো, আপাতত এক এক করে করা হচ্ছে এক একটা বাড়ি, এবং পাশাপাশি যেহেতু বাড়ি সেই মধ্যে দুটো বাড়ি ভাঙার কাজের মধ্যে প্রথম যে বাড়ি যেটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এবং তার আশেপাশের কথা যেটা সন্দীপ বলছিল, আশেপাশে ছবিটা দেখলে বুঝতে পারছো যে বাড়ি আসার জন্য যে রাস্তা, অর্থাৎ এই চত্বরে আসার জন্য যে এলাকা রয়েছে সেই এলাকার সমস্ত গলিগুলো একেবারে ব্যারিকেড করা হয়েছে এবং বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স তারা উপস্থিত রয়েছে এবং থেকে কিন্তু বাড়ি ভাঙার কাজ সেটা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে আজকে জানান যে বিষয়টা গতকালকে তিনতলায় যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কিন্তু বেআইনিভাবে কাজ যে চলছিল সেটা হচ্ছে যে কমিটি গঠন করা হয়েছিল, কমিটি যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের পরে কিন্তু একটা স্পষ্ট হয় এবং তার পরবর্তীকালে কিন্তু এই বেআইনিভাবে যেহেতু এখানে কারবার চলছিল সেই মতো কিন্তু পরেই যে নির্দেশ যে বাড়ি ভেঙে ফেলা হবে এবং সেই মতো কেএমডিএ এবং কেএমসি অন্যদিকে পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেল। আজকে দেখলাম একেবারে মুখ্যমন্ত্রী যখন গোটা বিষয়টা জানালেন যে বেআইনিভাবে এই এখানে কিন্তু নির্মাণ হয়েছিল, যার কোনো রকম ভাবে কোনো বিল্ডিং প্ল্যান বা হচ্ছে ফায়ার লাইসেন্স বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে একেবারে সম্পূর্ণ অবৈধ নির্মাণ বলতে যা বোঝায় সেইটা রিপোর্টে উঠে এসেছে এবং এটা দিনের পর দিন চলছিল। তৃণমূল কংগ্রেসের সরকার গত 15 বছর ধরে শাসন করেছে, তৃণমূল কংগ্রেসের পুরসভা রয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার, রাজ্য সরকার বদল হয়েছে কিন্তু পুরসভা এখনো তৃণমূল কংগ্রেসের। প্রশ্নটা সঙ্গত কারণে জোরালোভাবে উঠবে, তাহলে সেই পুরসভার নজরদারি কোথায় যেখানে তাদের চোখের সামনে এই ধরনের বেআইনি নির্মাণ উঠেছে? শুধু নয়, দিনের পর দিন সেটা বহাল তবিয়তে রয়ে গেছে। আমি শীর্ষ ন্যায়ালয়ের রায়ের কাছে আসবো। শীর্ষদা, সঙ্গত কারণে আমাদের নাজিরাবাদের প্রসঙ্গ বারে বারে তুলে আনতে হবে। একটা অবৈধ নির্মাণ, চোখের সামনে 27 জনের প্রাণ চলে গেল, দগ্ধ দেহাংশ উদ্ধার করা হলো। ওই ঘটনাও কতগুলো মানুষের চোখের জল এনে দিয়েছিল, কিন্তু সেই ঘটনা যে প্রশাসন তৎকালীন রাজ্য সরকারের চোখ খুলতে পারেনি সেটা স্পষ্ট হচ্ছে এই ঘটনা। ওই ঘটনা চোখ খুললে আজকে এই ঘটনা দেখতে হতো না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে 397, 401, 411 নম্বর ধারাতে পরিষ্কার করে বলা আছে যে পৌরসভা বেআইনি নির্মাণ বন্ধ, ভেঙে ফেলতে পারে এবং জরিমানা করতে পারে, শাস্তি দিতে পারে, প্রমাণস্বরূপ 5 বছরের জেল হতে পারে। আইন তো আছে, আইন তো ছিল, কিছু করেছেন? প্রত্যেকটা জায়গায়, বাড়ির বাইরে, রাস্তাতে বেআইনি কর্ম করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি করেছেন। তার জেরে সমাজ ব্যবস্থায় গুণ ধরে গেছে। সেই গুণটাকে ছাড়ানোর ইচ্ছে ছিল না, এই ইচ্ছেটা আজকে কাজে লাগিয়েছেন। মানুষ তো এটাই চায়। এই যে মুখ্যমন্ত্রী বললেন যে 1 ঘন্টার মধ্যে আজকে ভেঙে দিতে হবে, আইন মানতে হবে, তবেই তো গণতন্ত্রের তো মূল মন্ত্রই হচ্ছে সুদক্ষ প্রশাসন, সুশাসন। সেটাই তো করতে হবে। মানুষ তো এই জন্যই ভোটটা দিয়েছিল। আজকে মেয়র কি করছেন? কাউন্সিলরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন? প্রত্যেকটা জায়গায় আজকে একটা কোনো কিছু নির্মাণ করতে গেলে অনেক কিছু আজকে পারমিশন লাগে। সেই পারমিশনগুলো কোথেকে আসে? কারেন্টের পারমিশন, সয়েল টেস্টের পারমিশন, আজকে যে কোনো তৈরি যে পারমিশনগুলো সেগুলো দেন কি করে? টাকা ফেললেই আপনাদের পারমিশন পাওয়া যায়। এটা কোথা থেকে পেয়েছেন আপনারা? প্রতিটা ক্ষেত্রে এরকম হচ্ছে। কেন হবে? মানুষের এই যে পরিকাঠামো, নিরাপত্তা, আপনি বলছেন কেন কাউন্সিলরকে অ্যারেস্ট করা হয়নি? আপনাদের দর্শকদের মনে থাকবে পাহাড়পুরে যখন ঘটনা ঘটেছিল গার্ডেন দিচ্ছে, মেয়র ফিরহাদ হাকিম কি বলেছিলেন? এর দায় কখনো কাউন্সিলরের হতে পারে না। একেবারে স্পষ্ট মূল বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত সেই পুরসভা, সেই মেয়র রয়েছেন এই শহরের একেবারে মাথার উপরে। তারপরেও এই ধরনের ঘটনা প্রসূনবাবু কি কারণে ঘটছে? সদিচ্ছা থাকলে যে ঘটনা ঘটানো, এই ঘটনা আটকানো যায়, কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট। দেখুন, আমাদের সরকারের সময়ও
একাধিক ড্রাইভ নেওয়া হয়েছে ইলিগাল এনক্রোচমেন্ট ঠেকানোর জন্য। যেমন বলতে মানে কি রকম ড্রাইভ? ড্রাইভ নেওয়া হয়েছে যাতে ল্যান্ডের মিউটেশন, ল্যান্ডের রেকর্ড চেঞ্জ না হয়ে আদিবাসী ল্যান্ড থেকে অন্যরা কিনতে না পারে, ইলিগাল এনক্রোচমেন্ট না হয়, ড্রাইভ নেওয়া হয়েছে। এখন যেটা কলকাতা হাইকোর্টে কতগুলো এরকম অভিযোগ জমা পড়েছে যেখানে জলা জমি বেআইনি ভাবে ভরাট হয়ে গিয়ে সেখানে দিনের পর দিন ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, সেখানে লাইন দিয়েছে, ইলেকট্রিক কানেকশন দিয়েছে, জলের কানেকশন দিয়েছে, এইগুলো তো হয়েছে। পাবলিক মেমোরি ডেফিনেটলি শর্ট, এখানে মোটেও না, আমাদের মেমোরি মোটেও শর্ট, একেবারে তথ্য ধরে ধরে বলতে পারি আমরা 15 বছরের একদম ইলিগাল কনস্ট্রাকশন বা এনক্রোচমেন্ট ডিমোলিশনের তথ্য ডেফিনেটলি আমি নিয়ে বসিনি, কিন্তু সময় পেলে আমরা নিশ্চয়ই সেটা প্রডিউস করতে পারবো। অ্যাকশন নেওয়া হয়েছে। আজকে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে আমরা প্রথমেই বলেছি যে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে কোন ইলিগাল কিছু করলে সেটা মূল বিষয় হচ্ছে যে একেবারে বেলাগাম দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে এই ইলিগাল কনস্ট্রাকশন গুলো হয়েছে, এতগুলো প্রাণের বিনিময়ে তৃণমূলের নেতাদের শুধু আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এবং যে কারণে আজকে আমাদের আবার এইগুলো এতগুলো প্রাণ চলে যাওয়ার ছবি দেখতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের। দেখুন, সদিচ্ছা হচ্ছে সবচেয়ে বড়। সরকার যদি স্বচ্ছ হয় তাহলে আপনারা নায়ক সিনেমাটা দেখেছিলেন, একদিনের মধ্যে কাজ করা যায়। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়ে দিয়েছেন একদিনের মধ্যে কাকে বলে আইনের শাসন। শাসকের আইন বলবৎ ছিল, হ্যাঁ 15 বছর ধরে কেবল শাসকদেরই আইন চলেছে, যার ফলে সেখানে একেবারে ধুম ধরে গেছিল। টাকা 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 আর তোলাবাজি হয়েছে। পৌরসভার লোকেরা টাকা নেয়নি। কি বলতে চান? যারা বসে রয়েছে ওখানে কাউন্সিলররা, তারা টাকা খেয়েই তো কাজ করিয়েছে। আর এখন মেয়র কি বলবেন, মেয়র পরিষদরা কি বলবেন, কি জবাব দেবেন? তাদের আমলে আগুন লেগেছে, কিন্তু একটা বাড়ি ভাঙা, একটা বুলডোজার কেউ ঢুকতে দেখেছে? আপনি বললেন তো একটাও আপনি এখন নয় নথি নিয়ে বসেননি, কিন্তু আমাদের কাছে এরকম কোনো হিস্ট্রি নেই, নথি নেই যে আমরা সত্যি বলছি দেখিনি চোখে যে বুলডোজার চলে গেল, যেহেতু মানুষের প্রাণ গেছে, বেআইনি বাড়ি, জল বন্ধ হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে। আমাদের এবিপি আনন্দের আর্কাইভ অত্যন্ত অত্যন্ত স্ট্রং। একের পর এক কে কি বলেছিলেন সেই সময় আমরা এক এক করে দর্শকদের সামনে আনতে পারি, কিন্তু আমি বলছি এই যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিপোর্টটা যখন হাতে নিয়ে বসছেন, তিনি বলছেন রিপোর্টে যেটা রয়েছে সেটা রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে রিপোর্ট হাতে পাওয়ার পর যেটা নতুন সরকারের মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন প্রতিজ্ঞা, সেটা এত বছর ধরে 15 বছর ধরে কেউ বুঝতে পারলো না, নাকি সব বুঝেও আসলে একটা কিছুর বিনিময়ে তারা চোখে খুবই পড়ে বসেছিল, যার জন্য এতগুলো প্রাণ আমাদের যেতে দেখতে হয়েছে। দেখুন, কাজ করার সদিচ্ছাটা ছিল না। আজকে নাজিরাবাদে যখন এই যে এতগুলো মানুষ মারা গেছে, তখন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী একবারও ভিজিট করেননি। তিনি হচ্ছেন গিয়ে প্রজাতন্ত্রের কুচকাওয়াজে ব্যস্ত ছিলেন। তিনি কালীঘাটে থাকতেন কয়েক কিলোমিটার দূরে, কিন্তু তিনি একবারও ভিজিট করেননি। তখনকার দমকল মন্ত্রী তিনি এসে শুধু দেখছিলেন যে কি হবে কি হবে, কেন পারমিশনের কাগজ তিনি এসেছে কিনা সেগুলো দেখছিলেন, কিন্তু ডিমোলিশন কি হয়েছিল আজ অব্দি তো সেই গোডাউনগুলো রয়ে গেছে। আজকে পরিষ্কার কথা যে একটা সরকার যদি সদিচ্ছা থাকে, সেই সদিচ্ছায় সে কাজ করতে পারে। কাউন্সিলর হোক বা কোনো পৌরসভা হোক, তার উপরে হচ্ছে সরকার। সরকারের মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে, ক্যাবিনেটের যদি সদিচ্ছা থাকে, কাজটা হতে পারে। যদি তার হাতে পৌরসভা নাও থাকে, সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব দুঃখের, সেটা হচ্ছে গত 15 বছরে যা যা এই অবৈধ নির্মাণ হয়েছে, তার দায় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের, কিন্তু তাকে সারানোর দায়িত্ব এই রাজ্য সরকারের। কারণ এই রাজ্য সরকারকে অনেক আশা ভরসা নিয়ে সাধারণ মানুষ নিয়ে এসছে, দুর্নীতি নয়, স্বচ্ছ প্রশাসনের জন্য এবং কাজের জন্য। আজকে একদিনের মধ্যে যেভাবে কাজ করতে দেখছে, শুধু কথা, আমরা দুদিন ধরে কথা শুনেছিলাম, আজকে কাজটাও করতে দেখছি। এই যে কাজটা করা যায় এবং বেআইনি নির্মাণ ভাঙা যায়, আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এই বেআইনি নির্মাণ খুলতে গেলে বুলডোজারও কম পড়ে যাবে। এত বেআইনি নির্মাণ আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখতে পাবো। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে একদিকে যেরকম পরের ঘটনার জন্য অপেক্ষা করার আর দরকার নেই, আবার কখন একটা তিল তোলা হবে দরকার নেই। ইমিডিয়েট দায়িত্ব যতগুলো এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন আছে, গোডাউন আছে, যেখানে মানুষ প্রাণ হাতে নিয়ে কাজ করে, সেইগুলোকে ইমিডিয়েট এভাবে ডিমোলিশন করা দরকার। আমি এখানে দ্রুত সলিলার কাছে আসবো। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো, এখন যিনি কলকাতার মেয়র, তিনি তো একটা সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন যে শহরবাসীকে আমাকে বাঁচাতে দিল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে যে দুজনের মারা মৃত্যু হলো, তার দায় কেন তৎকালীন রাজ্য সরকারের হবে না? কেন পুরসভার এই মৃত্যুগুলোর দায় হবে না? সলিল ভট্টাচার্য। দেখো, এই আনঅথরাইজ কনস্ট্রাকশনের জন্য প্রথমেই কিন্তু দেখো, তোমার আমি বলছি, তোমার ববিহাসিনীর ওখানে যেখানে 12 জন লোক মারা গিয়েছিল,
তারপরে তোমার মনে আছে ঋতুরাজ হোটেল এই বউবাজারের কাছে, যেখানে হোটেলের মধ্যে যে বার করার জন্য সেই সময় 14 জন লোক মারা গেছিল, দগ্ধ হয়ে মারা গেছিল। আমার তো মনে হচ্ছে কাউন্সিলর না, এক সময় ডিজাস্টার মিনিস্টার ছিল ওখানকার এমএলএ। পুরসভা আদৌ কি এক্সিস্ট করছে বলে মনে হচ্ছে আপনার? ওখানকার এমএলএ ছিলেন এবং পুরসভার এখন যে বর্তমান মেয়র তাকে ডেকে ইনভেস্টিগেশনের পেরিফেরিতে নিয়ে আসা হোক। অন্তত ইনভেস্টিগেশনের পেরিফেরি তো আনো। কর্পোরেশনের মেয়র, তার দায়িত্ব নেই, উল্টোজার ওখান থেকে আসছে। পদে আছেন কেন? আমি বলছি তাহলে পদে আছেন কেন? সরকারি টাকায় পদ অলঙ্কৃত করে বসে আছেন কেন যদি মানুষের জীবনে দায়িত্ব নিতে না পারে? ওনাকে তো ইন্টারভেনশনের পেরিফেরিতে আনতে হবে। এই যে মামলা হবে, তো এখানে তো মামলা হবে, পদত্যাগ করা হবে। আমি পুরসভা নির্বাচনের কদিন বাদে তার আগে স্বেচ্ছায় পদত্যাগ করা হবে। বেরিয়ে এসেছেন এবং অমিত দেখাচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং গোটা এলাকা জুড়ে প্রচুর মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন এবং খুব স্ট্র্যাটেজিক এই লোকেশন হচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা করেছিলেন। একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েই প্রায় কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর একদম সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বিপুল জনজোয়ার। ধন্যবাদ মিছিল শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি। ভবানীপুরে আমরা দেখছি সেই ছবি। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন সেখানে। ভবানীপুরে সাধারণ মানুষ যারা দুপাশে ভিড় করে রয়েছেন তারা কি বলছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। শান্ত, মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর শুভেন্দু অধিকারী মুখ্যেরা যে প্রশাসনিক পদ করছে এবং সেটা কিন্তু রাজ্যের চিকিৎসা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমানে দেখতে পাচ্ছি এই অর্থনৈতিক শুভেন্দু অধিকারী গাড়ি বের হচ্ছে। মেনে করতে পারে নমিনেশন দিন এখানে কিন্তু ঝামেলায় হয়েছিল এবং অমিত শাহ ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে নমিনেশন ফাইল করার দিক থেকে এখানেই সেই ঝামেলায় হয়েছিল এবং আজকের ছবিটা দেখো বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বড় আবির উড়িয়ে হাতে বিজেপি পতাকা নিয়ে তারা কিন্তু উল্লাস প্রকাশ করছে, উৎসব প্রকাশ করছে এবং তারা যে কোনো ভিড় যে জনজোয়ার তৈরি হয়েছে এই গোটা কালঘাট হরিষ্কার দিয়ে দেখার মতো সবাই দাবি ভবানীপুর এবার নির্ভর হয়েছে। আর যে কারণে মানুষের মধ্যে কোথাও যেন একটা উৎসাহ এবং মানুষ থেকে বেরিয়ে পড়তে পারতাম শুভেন্দু অধিকারী তাদের এলাকার বিধায়ক রাজ্যের দেখতে পাচ্ছি সেই ছবি। ধন্যবাদ শান্ত। শান্ত, সেখানকার ছবি দেখাচ্ছিল আজকে ভবানীপুরের বিধায়ক হিসেবেও শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হয়েছে। তবে তিনি বলে দিয়েছেন ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সব পূরণ করবেন। তার বক্তব্য শুনব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। পর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একজন প্রতিনিধি থাকবেন নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। ভবানীপুরে ঐতিহাসিক জয়পুর বিজয় মিছিল আমরা দেখতে পাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুমন। সুমন, যারা সেখানে সামিল হয়েছেন বা রাস্তার দুধারে যে অসংখ্য মানুষকে দেখা যাচ্ছে তাদের সঙ্গে যদি সম্ভব হয় একটুখানি কথা বলো।
প্রচুর মানুষ ভিড় করেছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ভবানীপুরের বিধায়ক হিসেবে আজ শপথ নিলেন, তারপর বেশ কিছু নির্দেশ দিলেন, তারপরে থেকে পৌঁছে গিয়েছেন ভবানীপুরে, সেখানে তার বিজয় মিছিল এবং সেই মিছিলে সামিল হয়েছেন অসংখ্য মানুষ। রাস্তার দুধারে প্রচুর মানুষ রয়েছেন, স্বাভাবিকভাবে তারা ফুল দিচ্ছেন, জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দারুণ হয়েছে। মমতা ব্যানার্জির বাড়ি ছিল না এখানে? খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগল হয়ে গেছে, পাগল বিজি ভাইপো পাগল। সুমন্ত অধিকারীকে রাখো। আপনি কি মিছিলে ছিলেন? ওখান থেকে মিছিল দাদাকে ছেড়ে দিয়ে আমরা কখনো ভাবতে পারি দাদাকে চিফ মিনিস্টার হয়েছিলেন, দাদাকে এবং আমাদের যারা কর্মকর্তারা আজকে এত মানে আর্টিস্ট আজকে দাদাকে যে এনেছেন আমাদের 77-এ একটু দাদাকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, জানি না কি হবে। দাদাকে রিকোয়েস্ট করবো একটু 77-এ যাওয়ার জন্য। শান্ত তুমি একবার সঙ্গে থাকো, আমি একবার সুমনের কাছে চলে যাবো। আর সুমন, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, বহু সাধারণ মানুষ সেখানে ভবানীপুরে যারা, তারা সেখানে দুপাশে ভিড় করে রয়েছেন, তারা রয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। আর তুমি এই মুহূর্তে তোমার সামনে কি দেখতে পাচ্ছ, কি ধরা পড়ছে? দেখো, সম্প্রতি কে বলবে এটা হাজরা মোড় এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি পার করছে এই শুভেন্দু অধিকারী ধন্যবাদ জ্ঞাপন মিছিল। রাস্তার দুদিকে প্রচুর মানুষ, আমি কথা বলবো কয়েকজনের সাথে, আমি কথা বলবো। এখানে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, তার সামনে দিয়ে এলেন আপনারা, কি বলবেন? এটা আমাদের জন্য জয়ের ব্যাপার অবশ্যই, এবং তার জন্য পরাজয়। আর এছাড়া কি বলতে পারি, এই মুহূর্তে তো জনরোষ দেখতেই পাচ্ছেন, সবাই আনন্দের মেজাজে আছে। সবাই আনন্দের মেজাজে, কি বলবেন? সবাই চাইছি, আমি বলতে চাইছে হাজরা মোড়ের ছবি এটা, আমি দুদিকটা দেখাতে বলবো। প্রচুর মানুষ, তারা রাস্তায় নেমেছেন। দাদা, এখানে তো মমতা ব্যানার্জির বাড়ি ছিল, হ্যাঁ কি মনে হলো সামনে দিয়ে যখন এলেন? না, মমতা ব্যানার্জি তো এখন ঘরে অপেক্ষা করছেন আর টিভিতে সব দেখছেন, উনি মনের দুঃখে নিশ্চয়ই বসে আছেন। কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সম্মান দিয়েছে। আমরা চারদিকে ছবিটা দেখাবো, রাস্তার দুদিকে প্রচুর মানুষ ইতিমধ্যে এসে জমায়েত করেছেন এবং মিছিল, ধন্যবাদ জ্ঞাপন মিছিল এই মুহূর্তে হাজরা মোড়ের দিকে এগোচ্ছে। চারদিকে মানুষে ছয়লাভ গেরুয়া আবির উঠছে এবং শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি পার করলেন এবং যথেষ্ট সুশৃঙ্খল ভাবেই কিন্তু এই মিছিল এলো। সেখানে পিসি চোর ভাইপো চোর গান শোনানো হলো এবং সেখানে ধন্যবাদ জ্ঞাপন একটা মঞ্চ তৈরি করা হয়েছিল একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। সেখান দিয়েই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানাতে এগিয়ে যাচ্ছেন। ক্যামেরা বন্ধু অমিতকে বলবো একবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখাতে। তিনি এগিয়ে যাচ্ছেন উটখোলা গাড়িতে করে। গড় হয়ে প্রণাম করেন নরেন্দ্র মোদী। আর একেবারে সাম্প্রতিক সময়ের কথা বলি, যখন ব্রিগেডে শপথের অনুষ্ঠানে এসেছিলেন নরেন্দ্র মোদী, তখন এভাবেই গড় হয়ে প্রণাম করে বঙ্গবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের। এদিকে তৃণমূল জমানায় তৈরি অরাজকতার বিরুদ্ধে খড়গহস্ত শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কোন রকম অরাজকতা বরদাস্ত নয়। শিক্ষায় অরাজকতা দূর করতে দুই বিধায়ককে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে আলোচনা করে স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষকে দ্রুত গাইডলাইন তৈরির নির্দেশ। স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা দূর করতে শারদত্ত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁকে দায়িত্ব। অন্যদিকে স্টুডিও পাড়ার সমস্যা সমাধানের 4 বিধায়ককে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। তারা হলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হীরক। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল জমানায় তৈরি অরাজকতায় বিরুদ্ধে খড়গহস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন রকম অরাজকতা বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা শুভেন্দু। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা শোনা যাচ্ছে? অরাজকতা দূর করতে, সমস্ত রকম অরাজকতা দূর করতে শুভেন্দু অধিকারীর কি বার্তা? দেখো, শুভেন্দু অধিকারী আজকে প্রথমে সাংবাদিক সম্মেলনের পরে 3টে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। একটা হচ্ছে তিলজলায় যে আগুন লেগে 2 জন মারা গেছেন এবং 3 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, সেই যে জায়গায় যে কারখানাটাতে আগুন লেগেছিল তার কোনো প্ল্যান ছিল না। সেই প্ল্যান না থাকার জন্য বিল্ডিং এর সেই জায়গায় সূচিতে বলা হয়েছে বিদ্যুৎ সংস্থাকে তার পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে এবং এই ধরনের যে সমস্ত ইলিগাল বিল্ডিং রয়েছে সেই সমস্ত জায়গায় কলকাতা পুরসভাকে বলা হয়েছে জলের লাইন কেটে দিতে এবং বিদ্যুৎ কেটে দিতে বিদ্যুৎ সংস্থাকে। কারণ তিনি বলেছেন কোনো বেআইনি ক্ষেত্রে এই সরকার জিরো টলারেন্সে যাবে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এবারে প্রথম যেটা প্রাতিষ্ঠানিক সংগঠনগুলোর বিরুদ্ধে যদি সেখানে আমলারা তাদের বিরুদ্ধে আগে সাধারণত সিবিআই কোনো প্রসিকিউশন করতে পারত না, কিন্তু এইবারে আজ থেকে সেই পুরো নিয়োগের দুর্নীতি বা শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং সমবায় দুর্নীতি এই 3টি দপ্তরের আমলাদের ক্ষেত্রে সেটাকে সেই বা এজেন্সিতে সেই কাজ দেওয়া হলো। এবং পাশাপাশি আজকে কিন্তু বিধায়ক এবং সচিবদের যে বৈঠক করেন সেখানে একইভাবে জিরো টলারেন্স নিয়ে কাজ করতে বলেছেন এবং বলা হয়েছে যে শিক্ষা সোজা রেখে প্রত্যেক সচিব যেন কাজ করেন এবং সেখানে কোন রকম বেআইনি বা অরাজনৈতিক কাজ চলবে না। পাশাপাশি এটাও কয়েকটা দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং টলিউড ইন্ডাস্ট্রি, 3টি ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রচুর মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই জরুরি, যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি স্কুল সরকার চালু হয়নি। এখানে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন স্বাস্থ্য ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর স্বপন দাশগুপ্ত এবং ডক্টর ইন্দ্রনীল খাঁকে, শিক্ষা ক্ষেত্রে ডক্টর শঙ্কর ঘোষকে দেওয়া হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে রুদ্রনীল রয়েছেন, টলিউড ইন্ডাস্ট্রিতে রূপা গাঙ্গুলি রয়েছেন, পাপিয়া অধিকারী রয়েছেন, হিরণ রয়েছেন, যাতে কোনো জায়গায় কাজ বন্ধ না থাকে, বেআইনি কাজ না হয়ে থাকে এবং কোথাও কোনো রকম তোলাবাজি বা থ্রেট না থাকে। এই কারণেই আপাতত এই সমস্ত কড়া বার্তা দিয়েছেন যে কটা